৪৩ ডিগ্রি গরমের মধ্যে ৪২টি আসনের লড়াই, যেভাবে তাপপ্রবাহ চলছে, তাপদাহ যেভাবে চলছে, দেখুন সত্যি কথা বলতে গেলে বাড়ি থেকে বেরোনো দায়। কিন্তু রাজনীতির কুশীলবদের এই ভোটবঙ্গে যেভাবে আক্রমণ এবং প্রতি আক্রমণের ঝাঁজ, তাতে মাঝে মধ্যেই ওই যে প্রচণ্ড গরম তাকে কিছুটা নরমই মনে হয়। এই যেমন মেমারিতে এসে মমতা অভিষেককে একযোগে আক্রমণ সারাচ্ছেন অমিত শাহ, ঠিক তখনই মালদা থেকে পাল্টা চ্যালেঞ্জ ছুটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার সন্দেশখালীর প্রসঙ্গ তুলে আক্রমণ শানালেন যোগী আদিত্যনাথ। এদিকে আবার বসিরহাটের বিজেপি প্রার্থীকে বাধা দিয়ে উঠল স্লোগান, অভিযোগের তীর তৃণমূলের দিকে। আগামী 1 ঘন্টায় তা নিয়ে আমাদের আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, দিদি আর ভাইপো ভয় পায় বিজেপিকে, মমতার পর এবার শার নিশানায় অভিষেক। একেবারে নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 12 বছরে একটাও ইউটিলাইজেশন সার্টিফিকেট পড়ে নেই। অমিত শাহকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে বাম আমলের দায়িত্ব নেব না, কিন্তু 12 বছরে একটাও ইউটিলাইজেশন সার্টিফিকেট পড়ে নেই দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাহী প্রচারে ফের হাতিয়ার সন্দেশখালী। এরকম ঘটনা পৃথিবীর কোথাও ঘটে না। একেবারে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, রাজনাথ সিং, বিজেপির শীর্ষ নেতারা যতবার প্রচারে এসেছেন প্রত্যেকবারে সন্দেশখালী একেবারে প্রচারের অন্যতম বড় এজেন্ডা ছিল বিজেপির কাছে। আজকেও যার কোনো ব্যতিক্রম হয়নি। আক্রান্ত দলীয় নেতাকে দেখতে গিয়ে বাধার মুখে বিজেপির রেখা পাত্র, অভিযুক্ত তৃণমূল। এই ঘটনায় একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন খোদ বিজেপি প্রার্থী। প্রচারে শাসক কাউন্সিলরের ছেলের সঙ্গে বচসায় বরানগরের বিজেপি প্রার্থী। বরানগরের উপনির্বাচনে আপনারা জানেন যে সজল ঘোষ প্রার্থী হয়েছেন। তিনি যখন প্রচারে যাচ্ছেন রীতিমতন বচসা হয়েছে, যা ভাইরাল হয়েছে পর্যন্ত। রামনবমীতে এখানে হিংসা হয়, অপরাধীরা প্রশ্রয় পায়। যোগীর নিশানায় মমতা সরকার। তুলনা টানছেন উত্তরপ্রদেশের সঙ্গে, বলছেন উত্তরপ্রদেশে যেটা হয় না, দুর্ভাগ্যবশত সেই ঘটনা, সেই দুর্ভাগ্যজনক ঘটনা যেখানে হিংসায় যারা যোগ রয়েছে তারা সরকারের প্রশ্রয় পায়। এই বলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ শানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো, একেবারে মেমারিতে প্রচারে গিয়েছিলেন অমিত শাহ এবং সেখানে গিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম করে আক্রমণ শানাচ্ছেন। তিনি বলছেন, আপনারা ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান নাকি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানাতে চান? 30টির বেশি আসন নরেন্দ্র মোদীকে দিন, তাহলে বাংলার মানুষকে 5 লক্ষ টাকার চিকিৎসা বিনামূল্যে দেওয়া হবে। কিন্তু এই সম্ভবত এই পর্যায়ে প্রথমবার নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন অমিত শাহ। দেখুন, ये दीदी और उनका भतीजा अभिषेक दोनों भाजपा से डरे हुए, हमारे नेताओं के होटल बुक नहीं होने देते, उनको गाड़ी नहीं मिलती है, जो होटल बुक होते हैं ममता के गुंडे खाली करा देते हैं। और मित्रों, मैं बताने वाला हूं आपको कि भारतीय जनता पार्टी का कार्यकर्ता डरने वालों में से नहीं है। ममता दीदी, जितना संतरास करना हो वो कर लो, आपका और भतीजे का विदाई अब सुनिश्चित है, आपको जाना है तय कर। ये चुनाव जो है वो तय करने का चुनाव है कि देश की जनता को, बंगाल की जनता को परिवारवाद राज चाहिए या राम राज्य चाहिए। मुझे बताओ, आप भतीजे को सीएम बनाना चाहते हो क्या? जोर से बोलो, भतीजे को सीएम बनाना चाहते हैं क्या? मोदी जी को पीएम बनाना चाहते हो क्या? 30 से ज्यादा सीटें मोदी जी की झोली में डाल दो, बंगाल में 5 लाख तक का सारा इलाज फ्री ऑफ कॉस्ट नरेंद्र मोदी जी करने वाले। আমি সমীর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। সমীরদা, দর্শকদেরও স্মরণে থাকবে যে বিরোধীরা, তার মধ্যে তৃণমূল কংগ্রেস তো বটেই, একেবারে নির্বাচন কমিশনে দিল্লিতে গিয়ে অভিযোগ করেছিল যে বিরোধীদের জন্য লেভেল প্লেয়িং গ্রাউন্ড দেওয়া হচ্ছে না, সরাসরি একেবারে বিজেপিকে নিশানা করা হয়েছিল। আজকে অমিত শাহ, খেয়াল রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তো ওই লেভেল প্লেয়িং গ্রাউন্ড নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এ রাজ্যে নাকি হোটেল বুক পর্যন্ত করতে দেওয়া হয় না, বুক করলে তৃণমূলের গুন্ডারা এসে সেটা বাতিল করে দেয়। এ তো মারাত্মক অভিযোগ। গরমে একটু সবারই মাথা গন্ডগোল, যে টেম্পারেচার যে জায়গায় গেছে প্রায় 43 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 42 লোকসভা।
এখন কিসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূত দেখছে কিনা জানি না, সিএম হতে গেলে লোকসভা লাগে না তো, বিধানসভা 2026, এখন কেন বলছে আমি জানি না। আসল কথা দিগ্ভ্রান্ত হয়ে গেছে। কারণ কি, আপনার নিশ্চয়ই মনে আছে যে লক্ষ্মীর ভাণ্ডারের 500 কিভাবে ডিভিডেন্ড দিয়েছিল তৃণমূলকে, তার কারণ ইসবার 200 পারের জায়গায় সেই জায়গায় মাত্র 77। পুরো কেন্দ্রীয় টিম, উনিও ছিলেন, প্রধানমন্ত্রী সহ সমস্ত বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করে দেখে নিয়েছে। আমি একটা জায়গায় আপনার সঙ্গে সমীরদা সম্পূর্ণ একমত যে ঠিকই তো 2024 লোকসভার নির্বাচন আপনি বলতেই পারেন যে সবটা গুলিয়ে ফেলেছেন। আমি বলছি তাহলে তৃণমূলের যখন নির্বাচনী প্রচার হয় এই কথা কেন বলা হয় যে 2024 যদি বিজেপি বেশি আসন পায় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে? না, মানে তার সঙ্গে তো এ রাজ্যের আমি বলছি মুখ্যমন্ত্রী বদল হওয়ার কোনো সম্পর্ক নেই। আছে, তার কারণ আপনারা যদি অপারেশন লোটাস বলে একটা শব্দ, ব্যাকডোর পলিটিক্স আপনারা দেখেছেন, যেভাবে কর্ণাটক, যেভাবে মধ্যপ্রদেশ, যেভাবে মহারাষ্ট্র, না না না, এরা তো কিনে নেয় গণতন্ত্রকে, পিছনের দরজা দিয়ে কিনে নেয়। আচ্ছা, এবং স্বাভাবিকভাবে এর চিত্র তো আজকে বিজেপি করেনি, বিভিন্ন রাজ্যে তার ইতিহাস আছে। স্বাভাবিক এই যে বাহুবলী অর্থবল, যেভাবে আমি আজকে গণতন্ত্রের একটা জায়গায় মানুষ যখন শেষ কথা বলবে, আমি যখন রাষ্ট্রের প্রধান হব, তখন কিন্তু আমার সব রাজ্যেরই এক হওয়া, মানে দৃষ্টি এক হওয়া হোক। কিন্তু যেহেতু ডবল ইঞ্জিন সরকার নেই বলে বাংলাকে আপনি হাতেও মারছেন, পাতেও মারছেন। আমি বলছি তার মানে আমি 60,000 কোটি টাকা দেবজিৎ সরকারের কাছে, 100 দিনের কাজ বলুন। বেশ, আমি বলছি দেবজিৎ সরকারের কাছে আসবো। কোথাও কি আমি জানি না যে এই শুভেন্দু অধিকারীর এই যে দাবিটা মাঝে মধ্যে করে থাকেন শুভেন্দু অধিকারী যে 30টার বেশি আসন যদি লোকসভা নির্বাচনে বিজেপি পায় তাহলে কয়েক মাসের মধ্যে এই রাজ্যের সরকারও বদলে যাবে, এই কথাকে কোথাও মান্যতা দিচ্ছেন কিনা সমীর চট্টোপাধ্যায় আমি জানি না। আমি দেবজিৎ সরকারের কাছে আসবো, কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বলছেন যে অমিত শাহ বলছেন আমার নাকি মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে, আমার রাজনৈতিক ভবিষ্যৎ নাকি ওনারা শেষ করে দেবেন। 3টে শর্তের কথা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। আমি দেখাবো কি কি শর্ত, তারপরে আমি দেবজিতের কাছে আসছি। দেখুন, আজকে অমিত শাহ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যে 3 বছর আগে এসে সুন্দরবনে বলে গেছিল সুন্দরবনের উন্নয়নের জন্য 2 লক্ষ কোটি টাকা দেবো, সে আজকে সভা করতে এসে বর্ধমানে বলেছে আমার নাকি মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা, আমার রাজনৈতিক ভবিষ্যৎ ওনারা শেষ করবেন, আমার কোনো পদ লাগবে না, আমি সারাক্ষণ সর্বক্ষণের মানুষের কর্মী, এর জন্য কোনো স্ট্যাম্প লাগে না, সাংসদ রয়েছি তাও মানুষের কাজ করছি, যেদিন থাকবো না সেদিনকেও করবো, আমার পরিচয় আমার সার্টিফিকেট আপনার থেকে নিতে হবে না। আর আপনি যদি চান অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দিক, আপনাকে 3টে অপশন আমি দিচ্ছি। 1, বাংলার 1,64,000 প্রাপ্য পাওনা, 1,64,000 কোটি টাকা আপনারা গায়ে জোরে আটকে রেখেছেন, গরিব মানুষের টাকা ছেড়ে দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার মধ্যে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাবে না, রাজনীতি থেকে অবসর নেবে, কথা দিলাম। 2 নম্বর কি, গরিব মানুষের ছাদের যে টাকা আপনারা আটকে রেখেছেন, গরিব মানুষের বাড়ির টাকা যেটা আপনারা আটকে রেখেছেন, 1 মাসের মধ্যে সে টাকা ছেড়ে দিন, আমি রাজনীতি করব না, ছেড়ে দেবো। 3 নম্বর রাস্তা, ডায়মন্ড হারবারে এখনো মনোনয়ন দেওয়ার সময় হয়নি, আপনি নিজে এসে আমার বিরুদ্ধে লড়াই করে আমাকে হারান, আমি রাজনীতি ছেড়ে দেব। 3টে আপনাকে রাস্তা দিয়ে গেলাম। আপনি আমাকে বলছেন যে তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানাতে চায়, মমতা ব্যানার্জি বানাতে চায়। আপনি নিজের মনের সুপ্ত বাসনা বলছেন, আপনি আপনার ছেলেকে বিসিসিআই এর প্রেসিডেন্ট বানাতে চান। সবাই আপনার মতো নয়। গোল্ডেন অপরচুনিটি দেবজিৎ, এখনো যদি ডায়মন্ড হারবারে প্রার্থী তোমরা বদল করতে পারো, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেবে। আরে বাপরে, শুনেই কিরকম যেন একটা শিহরণ হচ্ছে এই 42 ডিগ্রি টেম্পারেচারও। যেটা বলার সেটা হচ্ছে যে এরা মানে নুইসেন্স ভ্যালুকে খুব ভালো করে রপ্ত করেছেন এনারা। দেখুন এতক্ষণ ধরে কথা বললেন, দেখুন সংস্কৃতি তো কোনো কাউকে দোকান থেকে 10 গ্রাম 20 গ্রাম 50 গ্রাম 1 কেজি কিনে দেওয়া যায় না, এ তো বাড়ি থেকে আসে, পারিপার্শ্বিক পাড়া প্রতিবেশী থেকে আসে, স্কুলিং থেকে আসে। যেভাবে তুমি করে কথা বলছেন আর তারপরে 2 অক্ষর 4 অক্ষর যা ওনার পিসিমণি বলছেন, তাতে আর কিছু বলার নেই। এদের বিরুদ্ধে আমি কিছু বলতে চাই না। যেটা বলার সেটা হচ্ছে যে ভালো মানুষ সেজে লাভ নেই। মানুষ জানে কোথায়
দুর্নীতি হয়েছে, কার অনুপ্রেরণায় হয়েছে এবং কারা সেই দুর্নীতির মানে গুরু ঠাকুর। প্রত্যেক দিন এদের বাড়িতে সম্পদের সংখ্যা বেড়েছে, প্রত্যেক দিন অত্যাচার একদম মাত্রা ছাড়া হয়েছে, বিরোধীদের ওপরে অত্যাচার হয়েছে। দেখুন আজ যেমন 30শে এপ্রিল, আজকে এই বিজন সেতুতে মানে আমাদের এই সাধুদের ওপরে খুন করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল। এরা তো বলেছিল যে তার নাকি নতুন কমিশন করে সবাইকে সাজা টাজা দেবে, সিপিএমের যারা এইসব করেছিল, এখনো পর্যন্ত কিছু বার করেনি। আর এখন তুমি দুর্নীতির কথা বলছো, এক তো হচ্ছে যে শ্বেতপত্রের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলে আসছেন, সেই শ্বেতপত্র এখনো পর্যন্ত তোমরা প্রকাশ করনি। দুই, যে ইউটিলাইজেশন সার্টিফিকেট নাকি রাজ্য সরকার দেয়নি, যেটা দুর্নীতি তোমাদের অভিযোগকে প্রতিষ্ঠা করে বলে তোমরা দাবি করছো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 12 বছরের যাবতীয় ইউসি দিয়ে দেওয়া হয়েছে। কোথায় দুর্নীতি? এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং ওরাম বলে দিলে তো হবে না। শ্বেতপত্র কি দেবে কেন্দ্রীয় সরকার? কেন্দ্রীয় সরকারের শ্বেতপত্র দেবার আগে কেন্দ্রীয় সরকার 14 বার করে বলছে ইউসি দেয়নি। ওনারা শ্বেতপত্র দিয়ে বলুক না ওনারা ইউসি গুলো দিয়েছেন, ইউসির কপিগুলো ছুঁড়ে মুখের উপরে ফেলে দিক। একদম ইউসি ইউটিলাইজেশন সার্টিফিকেট যেগুলো আছে ছুঁড়ে মুখের উপরে ফেলে দিক, দিয়ে বলুক যে মিথ্যাবাদী মোদি, মিথ্যাবাদী শাহ, তোমরা মিথ্যা কথা বলেছো। বলুক, আমি তো চ্যালেঞ্জ। দেবজিৎ ভাই যেটা তুলেছে আমি তার সাথে শুধু যোগ করব যে বিজেপির মতন যে একটা ভালো কোম্পানির ওয়াশিং মেশিন বিজেপির কাছে আছে, তার জন্য নারায়ণ রানে, হেমন্ত বিশ্ব শর্মা, অশোক চবন, বিএস ইয়েদুরাপ্পা নিজে প্রধানমন্ত্রী বলছেন কাকে? অজিত পাওয়ার সম্পর্কে, যে ৭৩,০০০ কোটি টাকার ঘোটালা সে আজকে কোথায়? তো স্বাভাবিকভাবে রেড্ডি ব্রাদার্সের কথা বাদই দিলাম। বিজেপির মুখে যারা ডাকা তার জন্য এই চুরিগুলোকে ঠিক বলছেন, এই ব্যতিক্রমী নিয়োগ ঠিক বলছেন, এই যে আমার ঘর থেকে টাকা পাওয়া গেছে সব ঠিক বলছেন। কোর্টে চলছে, এখনো রায় আসেনি সম্পূর্ণ, নিঃসন্দেহে সেটা জাজমেন্ট হবে। কিন্তু ব্যাপন কাণ্ডে আমি বলছি এইটা অনেকের ক্ষেত্রে কৌতূহলের প্রশ্ন হতে পারে যে সত্যি তো 100 দিনের টাকা যদি একেবারে রাজ্যকে না দিয়ে কেন্দ্র বঞ্চনা করে, রাজ্য কেন কোর্টে যাচ্ছে না? যেখানে রাজ্য মন্ত্রিসভাকে বাঁচাতে গতকাল কোর্টে একেবারে সওয়াল করেছিল, সেই 26,000 চাকরি প্রার্থীদের জন্য ততটা সরব হতে দেখা যায়নি বলে আইনজীবীদের একটা বড় অংশ বলছেন। তাহলে সেই রাজ্য সেই মানুষগুলোর জন্য কেন এখনো পর্যন্ত কোর্টে গেল না? প্রস্তুত তোমরা বারে বারে তৃণমূল এবং বিজেপির মধ্যে সেটিংয়ের অভিযোগ তুলে এসেছো, এই বক্তব্য এমনকি তোমাকেও বলতে এই স্টুডিওতে বারে বারে আমরা শুনেছি, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বারে বারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হন। কিন্তু সেই যুক্তি, সেই সেটিংয়ের তত্ত্ব আদৌ তোমাদের কি খাটে? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম করে আক্রমণ করছেন অমিত শাহ। এটাই তো বাইনারি, এটাই তো তৈরি করার চেষ্টা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম করে আক্রমণ করব, কিন্তু সিবিআই ইডি কোনো ব্যবস্থা নেবে না। 2014 সালে শুনেছিলাম ভাগ মুকুল ভাগ, ভাগ মমতা ভাগ, তখন মানুষ বোঝেনি ভাগ মুকুল ভাগ মানে সারদার টাকার ভাগ, নারদার টাকার ভাগ। অভিষেকের কথা শুনলাম, দীনেশ ত্রিবেদীকে বলেছিলেন কি কত ভোটে না থাকলে রাজনীতি ছেড়ে দেবো। সুজনদাকে গিয়ে যাদবপুরে বলেছিলেন সুজনদা নাকি হারবেই 2016 সালে, নাহলে রাজনীতি ছেড়ে দেবো। অভিষেককে ন্যাকা বললে অর্ধেক বলা হয়। কেউ ন্যাকা কথাবার্তা কোনো মানে আছে? আমি তো বলছি ওকে ন্যাকা বললে অর্ধেক শব্দ বলা হয়। কি বলছেন কি সব? বলেছেন দুর্নীতি প্রমাণ হলে ফাঁসি খাটে ঝুলে যাব। হোয়াট ননসেন্স! কি বলছেন এসব কথা? কিসের শর্ত? চুরি করেছেন এবং সেই চুরিতে প্রশ্রয় দিচ্ছে বিজেপি। আমি বলছি 100 দিনের কাজ যখন চালু হয়েছিল তখন তৃণমূল কোথায় ছিল? বিজেপির সাথে ছিল। 64টা এমপি জিতেছিলাম আমরা, পার্লামেন্টে 100 দিনের কাজ চালু হয়েছিল। আজকে 100 দিনের কাজে যারা চুরি করলো তাদের অ্যারেস্ট না করে সব মানুষের টাকা বন্ধ করে দিয়ে আসলে বিজেপি তৃণমূলের সুবিধা করে দিচ্ছে, পলিটিক্যাল ভেন্ডেটা বলার সুযোগ করে দিচ্ছে, আর একটা বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে। আরে অমিত শাহ এত বড় বড় কথা বলবেন না, এরপর দেখবেন কোনোদিন অভিষেক শিন্ডে হয়ে কিছু এমএলএ নিয়ে যেভাবে তৃণমূলের নেতারা বিজেপিতে চলে যাচ্ছে বা বিজেপির নেতারা তৃণমূলে এসে এমএলএ এমপি হচ্ছে, কারা তৃণমূল কারা বিজেপি আপনি বুঝতে পারবেন। শূন্য থেকে অনেক বেশি হবে, চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না। সমিতা মানুষ তো ঠিক করে, ঠিকই তো, মানুষ সরিয়ে দিয়েছে বলেই পাঁচশো খাটের তলায় 50 কোটি আর খেলনা মনে আছে তো? মানুষই ঠিক করবে 50 কোটি আর কিছু খেলনা মনে আছে? সমিতা দেখেছেন তো 50 কোটি আর খেলনা বালু জেলে চলে গেছি বলে শাহজাহান, চলে গেছি বলে শাহজাহান। দেখো এতক্ষণ যে আলোচনা হলো ঝোড়ো কথাবার্তা কৌস্তবদা বললেন বামেদের পক্ষ থেকে, সেটা কি জানেন তো হতাশা থেকে। দেখুন ওনাদের যে অভিযোগ সেগুলো খুব একটা ভুল নয়, কিন্তু এই তৃণমূল বিজেপির হেল্প করছে তৃণমূলকে অন্যায় করতে, এ শুনলে ঘোড়ায় হাসবে। এনারা হতাশা থেকে বলছেন, কেননা এরা গৃহীত মানে পরীক্ষিত। হতাশা থেকে বলছে কে আশাবাদী হয়ে বলছে, নিঃসন্দেহে সেটা তর্কের বিষয়। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফের হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রয়োজনে প্রতিরোধের ডাক। তিনি বলছেন যদি ব্যাটালিয়ান আসে এবং এসে বলে ভোট দিতে হবে না, আপনারা কি শুনবেন? মা বোনেরা রুখে দাঁড়াবেন তো? আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন।
যদি ওই ব্যাটালিয়ান চলে আসে কেন্দ্রে আর এসে বলে ভোট নেই দেনে দিন, তো আপনারা কি শুনবেন? রুখে দাঁড়াবেন তো? ঝান্না খুন্তি দিয়ে আপনারা খুব ভালো রান্না করেন, ওটা দিয়ে দারুণ খেলা হয়, হাড়ি কড়ায় দারুণ খেলা হয়, শিলনোড়াতে দাঁত মাজা হয়। কাজেই সবাই প্রস্তুত থাকবেন। আমি সেন্ট্রাল ফোর্স ইজ নট মাই এনিমি। আমার हम्बल सबमिशन থাকবে। जिंदगी भर आप नौकरी करेंगे, क्यों बीजेपी का बात में आने का बाद आप क्यों बीजेपी जो बोलता है वही करते हैं? আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। একেবারে বিরোধীরা এই বক্তব্যের মধ্যে কিন্তু উস্কানি দেখতে পাচ্ছেন। সচরাচর এর আগে আপনি দেখেছেন যে অনুব্রত মণ্ডল যেটা বলে থাকতেন, কখনো নকুলদানা বলতেন, কখনো গুড় বাতাসা বলতেন, পাচন বলতেন, মানে আপাত নিরীহ শব্দের মধ্যে হিংসার উস্কানি যেভাবে বিরোধীরা তখন দেখতো, আজকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই কথাগুলো বলেন তার মধ্যে উস্কানি তারা দেখতে পান। আপনার কি ব্যাখ্যা? দেখুন, বিরোধী ছেড়ে যখন উনি সেন্ট্রাল ফোর্সের উপর গিয়ে পড়েছেন তখন বুঝতে হবে যে জল মেশানোর ক্ষমতা তৃণমূলের কমে যাচ্ছে। কোনো না কোনোভাবে ভোটে যে জল মেশানোর চেষ্টা তৃণমূল করে আসে, সেটা মানে শাসক হিসেবে থাকার জন্যে যে সুবিধায় তারা করে আসে সেটা কমে যাচ্ছে। কিন্তু গুরুত্বটা হচ্ছে এই যে একজন মুখ্যমন্ত্রী যদি বলেন যে আপনারা শিলনোড়া নিয়ে প্রস্তুত থাকুন, মানে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে এই ধরনের কথা বলা, এটা তো একটা মারাত্মক কথা। মানে সেন্ট্রাল ফোর্সকে সাধারণ মানুষকে তার বিরুদ্ধে উস্কানি দিয়ে ভোটের দিনে আর একটা গুলি চালানোর একটা যাতে ব্যবস্থা করা যায় সেটা করছেন, যাতে আবার নর্থ বেঙ্গল ঘটে, আবার যাতে তার ফলটা উনি পেতে পারেন। এই যে রাজনৈতিক দাঙ্গা বাঁধিয়ে একটা সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে একটা চেষ্টা করে, অপচেষ্টা করে সেই ফলটা ভোটের বাক্সে নিয়ে আসা, এটা অত্যন্ত অপচেষ্টা। আমি বলছি রবীন্দ্রবাবু, সমীর দা, তখন আমি বলছি এইভাবে তো ব্যাখ্যা করতে পারেন যে আপনি অর্ধেকটা বলছেন অর্ধেকটা বলছেন না। পরের অংশ তো মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন যে কেন্দ্রীয় বাহিনী আমার শত্রু নয়। না, কেন্দ্রীয় বাহিনী শত্রু যদি না হয়, আমরা তো বলছি যে কেন্দ্রীয় বাহিনী যে কোনো সমস্ত বাহিনী আসুক, ভোট মানুষ তার ভোট দেবে। আচ্ছা, আমি এত বছর ধরে আছি, কোনোদিন আমি শুনিনি কেন্দ্রীয় বাহিনী গিয়ে কাউকে ভয় দেখিয়ে বলছে আপনি ভোট দেবেন না। এটা যদি হতো, এতগুলো টিভি চ্যানেল তারা সঙ্গে সঙ্গে খবর, একটা এত বছর ধরে আছে কোনোদিন হয়নি একটা এস্টাবলিশ জায়গা থেকে দাঁড়িয়ে কেন্দ্র ফোর্সের বিরুদ্ধে এই ধরনের কথা বলার মানেটা কি? তার মানে উনি কি চাইছেন যে ভোটের দিনে এই লোকেরা এসে বটি ঝাঁটা নিয়ে তাদের বিরুদ্ধে আসুক এবং তারা কোনো একটা প্ররোচনায় গুলি চালাতে বাধ্য? এই জিনিসটা যাতে না হয় সেটার জন্য তো আমাদের উপর। তার মানে সমীর দা, তার মানে রবীন্দ্রনাথ বাবু যেটা বলছেন তার অর্থ এটাই যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে যদি সুষ্ঠু এবং অবাধে ভোট হয়, সেটা তৃণমূলের কাছে দুশ্চিন্তার কারণ। দেখুন, বাংলার বিজেপির দুরবস্থা সবসময় প্রমাণিত হচ্ছে। আমি বারবার 21 সালও বলছি, আমি ধূপগুড়ির উপনির্বাচনও বলবো, এবং নির্বাচন কমিশন থেকে সেন্ট্রাল ফোর্সকে সমস্তটাই এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তৃণমূল বিরোধী করছে। তার কারণ নির্বাচন কমিশন, আপনারা জানেন, শ্রীরূপা মিত্র চৌধুরী স্বামী কেন্দ্রীয় বাহিনীর কর্তা, কিন্তু লাভলি মৈত্র স্বামী যেহেতু সৌম্য রায়, তার স্ত্রী যেহেতু তৃণমূল, তার ট্রান্সফার। এই যে দেখে দেখে এসপি বলুন, ডিএম বলুন, এই যে বদল করা, এর কারণ কি? বিজেপির সুবিধা করে দেওয়া। এই সেন্ট্রাল ফোর্স যদি নিরপেক্ষ হতো, আমরা তো অসুবিধা হতো না। একমাত্র 920 কোম্পানি সেন্ট্রাল ফোর্স লাগানো হচ্ছে বাংলার ক্ষেত্রে, কারণ এখানে ডবল ইঞ্জিন সরকার নেই। শীতলকুচির যেভাবে সেন্ট্রাল বাহিনীর একমাত্র সোমালিয়া, সাউথ সুদানের পরে সবথেকে বেশি যদি কথা বুলেটের যুদ্ধ হয়ে থাকে, মানুষ খুন হয়ে থাকে, রেপ হয়ে থাকে, তাহলে দেবজিৎ, সেটা বাংলা। আমি সমীর দাকে থামালাম। দেবজিৎ, আপনি আমাকে দাদা এক মিনিট, সারা ভারতবর্ষের কোথাও একটা দেখিয়ে বিজেপি, না সারা ভারতবর্ষের কোথাও একটা দেখিয়ে বাড়ি থেকে একজনের বাড়ি বলতে দিন সমীর দা, প্লিজ। আমি শুধু এইটাই বিনীতভাবে জিজ্ঞেস করছি, নিষ্পাপ প্রশ্ন, সারা ভারতবর্ষে কোথাও এইরকম ভোটের সময় গোলাগুলি চলে, তার জন্যই এত সেন্ট্রাল ফোর্স লাগে। লজ্জা করছে, মেঘালয় রিক
করেছেন। লজ্জা করছে না? বেশ, আমি এইখানে একবার দর্শকদের দেখাতে হ্যাঁ রবীন্দ্রনাথ বাবু একটা কথা বলি যে সেন্ট্রাল ফোর্স থাকে, কিন্তু সেন্ট্রাল ফোর্স কিন্তু তাকে গাইডেন্স দেয় একেবারে, সম্পূর্ণভাবে রাজ্য রাজ্য পুলিশ। পুলিশ। ঠিক, ঠিক। সুতরাং রাজ্য পুলিশ সেন্ট্রাল ফোর্সকে গাইডেন্স দেবে, তাহলে রাজ্য পুলিশে তাকে উস্কানি দেবে যে আপনারা গিয়ে বলুন যে এটাই কি মুখ্যমন্ত্রী মনে কিন্তু করছেন? আবার আমি বলছি পাশাপাশি এটাও প্রশ্ন থাকবে যে এক তো হচ্ছে যে দিল্লির জাতীয় নির্বাচন কমিশন তারা লোকসভা এবং বিধানসভা নির্বাচনকে তারা পরিচালনা করে, তারা কন্ডাক্ট করে। এই প্রশ্নের উত্তর সমীরদাকে দিতে হবে যে পঞ্চায়েত নির্বাচন, 23-এর পঞ্চায়েত নির্বাচন রাজ্য নির্বাচন কমিশন পরিচালনা করেছে, 50-এর বেশি প্রাণহানি হয়েছে। আমাদের সন্ত্রাস মুক্ত একটা ভোট এই বাংলায় কষ্ট কল্পনা বলে মনে হয়, এইটা সব থেকে দুর্ভাগ্যের বিষয়। বেশ, আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো যে সন্ত্রাস একদিকে যখন সন্ত্রাসকে বারে বারে ইস্যু করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব, পাশাপাশি সন্দেশখালির ঘটনা, এই সন্দেশখালির ঘটনা সেটা নরেন্দ্র মোদী হতে পারেন, অমিত শাহ হতে পারেন, যোগী আদিত্যনাথ থেকে শুরু করে রাজনাথ সিং, যারা যারা এসেছেন প্রত্যেকে কিন্তু সন্দেশখালির ইস্যুকে অন্যতম মূল এজেন্ডা হিসেবে প্রচারে বারে বারে তুলে ধরেছেন। যেমন আজকে মেমারির জনসভা থেকে অমিত শাহ তুলে ধরলেন, দেখুন। संदेश खाली जैसी घटना दुनिया में कहीं देखने को नहीं मिली। अपनी वोट बैंक की राजनीति के लिए एक घुसपैठिए को संभालने के लिए एक महिला मुख्यमंत्री के नाक के तले सैकड़ों हजारों माताओं बहनों का शोषण करने का काम ये तृणमूल कांग्रेस के नेताओं ने। मुझे बताओ माताओं बहनों, संदेश खाली में जो हुआ है करने वालों को जेल में डालना चाहिए या नहीं डालना चाहिए? जोर से बोलो, डालना चाहिए या नहीं डालना चाहिए? ये ममता दीदी कह रही है उनको क्यों जेल में डाला है। ममता दीदी, जिन्होंने माताओं बहनों के साथ अत्याचार किया है वो सभी को जेल में डालने का काम, वो सबको जेल में डालने का काम भारतीय जनता पार्टी करने वाली है। কৌস্তব, সন্দেশখালী যারা বঞ্চিত, যারা নিপীড়িত, তাদের সুবিচার একমাত্র বিজেপি দিতে পারে বলছেন অমিত শাহ। কি বলছেন? বিলকিস বানুর ধর্ষকদের মালা পরিয়েছিলেন ব্রিজভূষণ বিজেপির এমপির নাম। দেখেছেন তো কুস্তিগিরিদের অবস্থা কি, রাস্তায় ফেলে পুলিশ মেরেছে। আরে বিজেপির কাছ থেকে হাতরাস আর হাসকালির মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? বান্তলাতে যখন হয়েছিল এরকম তো কতই হয়, আছে নাকি? এরকম তো কতই হয়। কৌস্তব বলে নি, বলে আমি আসবো দেবজিৎ। খারাপ লাগবে তোমার, সাজ বহুত করওয়া হতা है। আমার কথা হচ্ছে কোনো পার্থক্য নেই। ব্যাপকভাবে 39টা খুন হয়েছিল, এসএসসি দুর্নীতি হয়েছে ঠিক। মুদ্রার এপিটার ওপিট 16 সিনেমার কয়েনের মতো, যে কয়েনটা শেষে তুলেছিল না, দুদিকেই তেল, 16 সিনেমার কয়েনের মতো তৃণমূলের দিকে। দেবজিৎ, যারা বানতলা ঘটিয়েছিল, যে সময় ওই রকম একের পর এক অত্যাচার হয়েছিল, বাস থেকে নাবিয়ে রেপ করা হয়েছিল বরযাত্রীদের, যাদের কোনো এখনো বিচার হয়নি। আর আমাদের যেটা নিয়ে সবথেকে বড় কামদুনি নিয়ে, যেখানে কতদিন স্বাধীন হয়েছে বলতে দাও, তুমি আমাকে বলতে দাও, তুমি তো আমাকে শেখালে একটু আগে। এখন কথা হচ্ছে যে তোমরা কি করে এই কথাগুলো বলবে? তোমাদের তো বললাম আজকেই 30 এপ্রিল, আজকেই তো বিজন সেতু, আজকেই তো আনন্দমার্গীদের খুন করা হয়েছিল। কি করেছো তোমরা? তোমরা করেছিলে। যদি আমার অ্যালিগেশন থেকে দোষীদের তো তোমরা ধরা দাও, দোষীদের সাজাও হয়নি। কিন্তু আমার কথা হচ্ছে সাইবাড়ি থেকে শুরু করে আনন্দমার্গীদের যে মেরেছিল প্রধান অ্যাকিউজ, এখন আমি সমীর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। এই যে সন্দেশকালে একেবারে আইন শৃঙ্খলা প্রশ্নে এমনকি এই প্রশ্ন তুলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও সন্দেশখালীর মতন ঘটনা ঘটছে, পৃথিবীতে কোথাও এই ঘটনা ঘটে না। অমিত শাহ বলছেন পৃথিবীর বৃহত্তম দল বিজেপি, যার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যার প্রধানমন্ত্রী মোদী, তিনি সন্দেশখালীকে বলছে বার্নিং ইস্যু। আমি বিজেপিকে বলবো এটা লার্নিং ইস্যু আপনাদের। তার কারণ সন্তুষ্ট করে রাজনীতি সমীরদা, আপনাকে দক্ষিণ ভারতে যেতে হবে না।
আমি দেবজিৎকে থামালাম। আমি বলছি সমীরদা, আপনাকে দক্ষিণ ভারতে যেতে হবে না, আপনি শুধু গতকালকে দিল্লিতে গেছিলেন তো। সমীরদা এক সেকেন্ড শুনুন না, আরে শুনুন না, আমি বলছি গতকাল তো এই সন্দেশখালীর ঘটনার সিবিআই তদন্তের যে হাইকোর্টের নির্দেশ, আমি বলছি সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গতকাল গেছিলেন, কোনো সুরাহা তো পাননি। হ্যাঁ, তো সুরাহা তো পাননি, পেয়েছে তো। আমি বলছি সুপ্রিম কোর্ট এই প্রশ্ন করছে রাজ্যকে যে ব্যক্তি স্বার্থ রক্ষা করতে কেন রাজ্য সুপ্রিম কোর্টে আরে এই যে অভিযোগে তো মিথ্যা সাজানো, যেতে তো হবে। প্রত্যেকটা কেন্দ্রে যদি আঙুল দেখান আছে, আজকে রাজ্য কাটছে, কিন্তু আমি তিনজনকে থামালাম। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে, রবীন্দ্রনাথ শুনতে পাবেন না আমার, আমি বলছি এইরকম প্রশ্নের বিরোধীরা যদি এইরকম প্রশ্ন তোলে যে প্লিজ, আরে দাঁড়ান না, আমি বলছি বিরোধীরা যদি এইরকম প্রশ্ন তোলে যে শেখ শাহজাহান থেকে শুরু করে শিবু হাজরা এবং উত্তম সর্দার তাদের স্বার্থ বাঁচানো রাজ্যের কাছে বেশি গুরুত্বপূর্ণ, সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে ব্যক্তি স্বার্থ রক্ষা করার জন্য কেন রাজ্য ছুটে আসছে সুপ্রিম কোর্টে, এক। দুই, গতকাল সুপ্রিম কোর্টে এই এসএসসি মামলায় একেবারে মন্ত্রিসভাকে বাঁচানোর জন্য যেভাবে মরিয়া প্রয়াস করেছে, 26,000 জন চাকরি প্রার্থীদের তাদের ভাগ্য তাদের স্বার্থ রক্ষা করার জন্য সেই প্রচেষ্টা লক্ষ্য করা যায়নি। ফলে এই প্রশ্ন যদি বিরোধীরা তোলে যে মন্ত্রিসভা এবং শেখ শাহজাহানরা হচ্ছে কার্যত চোখের মণি তৃণমূল কংগ্রেসের কাছে, তারা কি খুব ভুল বলবে নাকি? না না, সুপ্রিম কোর্ট তো ঠিকই বলেছেন। তার কারণ হচ্ছে দেখুন, আমি আগেও বলেছি, শেখ শাহজাহান হচ্ছে তৃণমূলে, শেখ শাহজাহান বা শিবু হাজরা বা উত্তম সর্দার এই জাতীয় পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ছড়িয়ে আছে এবং এরা হচ্ছে তৃণমূলের সম্পদ। কারণ তারা একদিক থেকে টাকা তোলাবাজি করে 25% রেখে 75% অন্যত্র পাঠিয়ে দেয়, এবং দ্বিতীয় যেটা হচ্ছে এই ভোটের দিনগুলোতে যাতে কোনো ভোটার ঠিকমতোভাবে তাদের কেন্দ্রে গিয়ে ভোটটা না দিতে পারে তার ব্যবস্থা করে। সুতরাং তাকে বাঁচানোর জন্য পূর্ণভাবে চেষ্টা করবে। এটা তো মুখ্যমন্ত্রী নিজে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে শেখ শাহজাহান যে আজকে জেলখানায় আছে তাকে বললেন, আপনি বলবেন আপনার সময় বলবেন, শেখ শাহজাহানের পাশে দাঁড়াবেন, বলবেন আরে নিশ্চিতভাবে সেজন্য বেরোতে পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যে রাজ্যে আমরা থাকি, যে রাজ্যের ঘটনা সন্দেশখালীর মতন ঘটনা যার বিবেককে পর্যন্ত নাড়িয়ে দিচ্ছে, সেটা নিয়ে কি আলোচনা করবো না? 7ই মে তৃতীয় দফার ভোটে 406 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এই তৃতীয় দফায় শুধু বুথেই থাকবে 334 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। রুমা, কি খবর রয়েছে? তৃতীয় দফা নির্বাচনে কমিশনের নজর কিন্তু মুর্শিদাবাদ জেলায় রয়েছে, এবং কোথাও যাতে কোনো গন্ডগোল না থাকে তার জন্য মুর্শিদাবাদে যেমন 114 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, অন্যদিকে মালদায় আছে 144 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। একটু অন্যদিকে বলে দিচ্ছি, অন্য জঙ্গিপুরে যেমন 64 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তার সঙ্গে 63 কোম্পানি কিউআরটি টিম রয়েছে। কৃষ্ণনগরেও 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং 12 কোম্পানি কিউআরটি। মালদা যেটা আগে বললাম 144 কোম্পানি, এবং তার সঙ্গে কিন্তু 143 কোম্পানি কিউআরটিও থাকছে। এবং মুর্শিদাবাদেও কিন্তু 114 কোম্পানি যেমন থাকছে কেন্দ্রীয় বাহিনী, 113 কোম্পানি কিউআরটি থাকছে। মোট বাহিনী একেবারে 334 কোম্পানি এবং 331 কোম্পানি কিউআরটি থাকছে। মানে বুঝতেই পারছো, যাতে সেকেন্ড ফেজে যে ইলেকশন হয়েছিল তাতে কিন্তু কমিশন অনেকটাই আশ্বস্ত হয়েছিল এবং কমিশন খুশি। সেকেন্ড ফেজে কোনোভাবেই যাতে কোনো গন্ডগোলই হয়নি এমনটাই কমিশন জানিয়েছিল। তারপর তৃতীয় ফেজ রয়েছে, তৃতীয় ফেজে যাতে একদম সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট হতে পারে সেদিকেই নজর রয়েছে কমিশন। আমাদেরও সেদিকে নজর রয়েছে যে একেবারে ঘটনাবিহীন ভোট তৃতীয় দফায় নির্বাচন কমিশন করাতে পারে কিনা। আপাতত আলোচনা এই পর্যন্ত। ছোট্ট একটা বিরতির পর দেখুন যুক্তি তখন। চোখ রাখুন এই